শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। নাই, ঠিক আছে। নুরুল হক নূর দুটো মোটরসাইকেল দিয়েছিল আমাদের 100 ভাঙি দলের জন্য। সেই দুটো মোটরসাইকেল 2 ভাইকে দিয়ে দিয়েছেন। সংগ্রহ করছি আমার ভাইদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে। এগুলো আমি সব দৃশ্যমান সম্পদ কেনা আছে, কিন্তু নুরুল হক নূর যে টাকা সম্পদ কিনছে এটাও দৃশ্যমান, কিন্তু ওনার নিজের গাড়ি, ভাইয়ের তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা, তারপরে হলো টিনের বাড়ি পাকা হয়েছে, এগুলো মানে দুইজনই টাকা নিছি। আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরুল নিছি, আমি স্বীকার করতেছি। কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেখেন। প্রথম যে ঘটনাটি ঘটলো, মানুষ যেখানে ধাক্কা খেলেন, তিনি শেখ হাসিনাকে মা ডেকে বসলেন। শুধু তাই না, তাকে কদমবুচি করলেন, তার পা ছুঁয়ে সালাম করার ইচ্ছে ব্যক্ত করলেন, এবং সেটি তিনি করলেন। এবং সেখানে তিনি বলেছিলেন যে তিনি শুধু ছাত্রলীগের কর্মী না, ছোটখাটো নেতাও ছিলেন। আসসালামু প্রিয় দর্শক, অবশেষে নুরুল হক নূর এবং রাশেদ খান তাদের যে পদবি সেগুলো হারাতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভেসে বেড়াচ্ছে। ইলিয়াস হোসাইনের প্রতিবেদনের পর, তার অনুসন্ধানী যে প্রতিবেদন, সেই প্রতিবেদন করার পর সারা বাংলাদেশের মানুষ নুরুল হক নূর এবং রাশেদ খানকে চিনে ফেলেছে যে এরা কোন শ্রেণীর ব্যক্তি, এরা কি কাজ করতে পারে, টাকার জন্য কতটা নিচে নামতে পারে, টাকার জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য তারা একজন স্বৈরাচারীকে পায়ে হাত দিয়ে মা বলে ডাকতে পারে। বুঝতে পারছেন যে নুরুল হক নূর যখন শেখ হাসিনা তাকে টাকা দিয়ে কিনে নিল, তখন কিন্তু তখন শেখ হাসিনার পায়ে কদমবুচি করলো, পায়ে হাত দিয়ে সালাম করলো, এবং সে এমনভাবে ইমোশনাল কথা বললো যে তাকে দেখতে তার মায়ের মতো, অথচ তার মা 2.5 বছর আগে মারা গেছে। তার মায়ের স্নেহ পাচ্ছে শেখ হাসিনার কাছে এসে। এই যে পোল্টিবাজি কথাবার্তা, যখন শেখ হাসিনা 5 তারিখের পর পালালো, তারপরে তার এক ধরনের কথাবার্তা যে না, আমাকে জোর করে এসব কথা বলানো হয়েছে। প্রিয় দর্শক, নুরুল হক নূর এবং এইদিকে রাশেদ খানের যে অবস্থা, আপনারা ইলিয়াস হোসাইনের রাশেদ খানকে নিয়ে যে ভিডিও করেছে, সেই ভিডিও হয়তো অনেকেই দেখেছেন যে রাশেদ খান এমন একটা চালাক ব্যক্তি, সে নিজের নামে কোনো অর্থ সম্পদ এগুলো করে নাই, সব কিছু তার বইয়ের নামে করেছে। তার বইয়ের ব্যাপক অর্থ সম্পদ, এবং তার বউ কি বলবো যে রীতিমতো সুদের কারবার খুলে বসেছে। সুদে ব্যাংকে আর কত টাকা সুদ নেয়, তার চেয়ে বেশি সুদ তার বউ সুদের ব্যবসা এখন শুরু করে দিয়েছে। এবং তাদের যে অবস্থা, সেই অবস্থাগুলো আর জানতে, এবং তাদের যে পদবি রয়েছে, যেমন রাশেদ খান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিভিন্নর প্রতিমন্ত্রী, এমপি, তাদের এই পদগুলো আসলে থাকবে কিনা, এত অভিযোগের পরে তাদের কি সরকার রাখবে কিনা সরকারের পাশে, এই বিষয়টি আমরা জানবো এবং পরিষ্কার একটি ধারণা নেব। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখান থেকে বিস্তারিত জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। প্রথম যে ঘটনাটি ঘটলো, মানুষ যেখানে ধাক্কা খেলেন, তিনি শেখ হাসিনাকে মা ডেকে বসলেন। শুধু তাই না, তাকে কদমবুচি করলেন, তার পা ছুঁয়ে সালাম করার ইচ্ছে ব্যক্ত করলেন, এবং সেটি তিনি করলেন। এবং সেখানে তিনি বলেছিলেন যে তিনি শুধু ছাত্রলীগের কর্মী না, ছোটখাটো নেতাও ছিলেন। যাই হোক, আসলে তার বংশের অনেকেই আওয়ামী লীগ করতেন, তাদের আওয়ামী সংশ্লিষ্টতা, তার বাবাও আওয়ামী লীগ করেন বা করতেন, মাইকে এলাকায় ঘোষণা দিয়েছেন, বক্তব্য রেখেছেন, সেটি আমরা শুনেছি। ইলিয়াস হোসাইন তার ভিডিওতে, যেহেতু তিনি অনুসন্ধানী সাংবাদিক, প্রত্যেকটি ছোট ছোট বিষয়ের ভিডিও ক্লিপ এবং যেখানে যেখানে যা দরকার ডকুমেন্টস, রিসিপ্ট, সবকিছু তিনি দেখালেন তার সেই 42 মিনিটের ভিডিওতে। তো সেখানে নানা ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে, যেটি বর্তমান সরকারের পক্ষে ইগনোর করা বোধহয় কঠিন হবে। কারণ নুরুল হক নূর যেভাবেই হোক সরকারের একটি মন্ত্রিত্ব বাগিয়েছেন, প্রতিমন্ত্রিত্ব, সেটি ধরে রাখবার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন। এখন তার প্রধান কাজ ছিল মন্ত্রিত্ব রক্ষা করা। মন্ত্রিত্ব পাবার চাইতে মন্ত্রিত্ব রক্ষা করা কঠিন, তো সেইটি মাথায় রেখে তিনি তৎপর হয়ে উঠেছিলেন। বিরোধীদের ভয়াবহ রকমের আক্রমণ করেছিলেন, আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন, ভয়াবহ রকমের অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন, যেটি একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় না। একজন রাজনৈতিক নেতার পক্ষে হয়তো ঠিক আছে রাজনৈতিক ময়দানে মাঠ গরম করা, যা ইচ্ছে তাই বলা, এবং সেইটিকে রাজনৈতিক বক্তব্য বলে চালিয়ে দেওয়া, বাট সরকারের একজন প্রতিমন্ত্রী প্রতিনিয়ত তিনি যেভাবে সংসদে প্রধান বিরোধী দল জামায়াত ইসলাম এবং এনসিপিকে আক্রমণ করছেন, আক্রমণ করে কথা বলছে, সেটি ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
তখনই আমরা বুঝতে পারছিলাম যে নুরু আসলে তার গদি বাঁচাতে চাইছেন। নুরু হয়তো ভাবছিলেন যে আমি যদি এরকম উচ্চকণ্ঠ থাকি বিরোধীদের বিষয়ে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি দয়া পরবশ হয়ে আমার এই পদটি হয়তো ছেড়ে দেবেন, কেড়ে নেবেন না। শুধু নুরুই না, প্রিয় দর্শক শ্রোতা, মজার ব্যাপার হলো তার ডেপুটি রাশেদ খান হতাশায় ভুগছিলেন, কারণ তার কিছুই হচ্ছিল না। তিনি ঝিনেদা থেকে এমপি ইলেকশন করে তৃতীয় হয়েছিলেন সম্মিলিত মেধা তালিকায়। সো পাশ করবার সুযোগ তার হয়নি, এমপি তিনি হতে পারেননি। তো সেই থেকে তার হতাশা, এবং হতাশা থেকে তিনিও হয়ে উঠেছিলেন ভয়াবহ আক্রমণাত্মক বিরোধী দলের নেতাকর্মীদের উপর। ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল সেটা, এবং এখনো প্রতিনিয়ত নুরু যেই চেষ্টা করেছেন বা করছেন পদ বাঁচিয়ে রাখবার জন্য, তিনিও রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান, এবং হয়ে তার পদটি বাঁচাবার জন্য, চেয়ারটি ধরে রাখবার জন্য সচিব পদমর্যাদায়, তাও আবার। তো যা ইচ্ছে তাই করছেন এখন। সো দুজন মিলে উঠে পড়ে লেগেছেন তাদের এজেন্ডা বাস্তবায়নে, আর তাদের আক্রমণের শিকার হয়েছে এনসিপি এবং সংসদে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। তো সম্প্রতি নুরুর একটি বক্তব্য আপনারা শুনেছেন। নুরু দাবি করছিলেন জামায়াত শিবিরকে আইন প্রণয়ন করে দরকার হলে ঐকমত্যের ভিত্তিতে ঐকমত্য গঠন করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই হাস্যকর মনে হয়ে থাকবে এই ঘটনাটি, তারই বক্তব্য। কারণ শুধু নুরুল হক নূর না, যারাই জামায়াতের রাজনীতির বিরোধিতা করছেন, এখন বিএনপিও, একসময় যদিও বিএনপি তাদের দোসর ছিলেন কিংবা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বিএনপি, তো তারাও এখন জামায়াতকে প্রধান শত্রু মনে করছেন, সেভাবেই কথা বলছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাউনওয়ার্ড সবাই। তো তারা যতই চান না কেন, এইটি বাস্তবতা যে জামায়াত তো রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ 2008-এ তারা 2টি আসন পেয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আর কিছু প্যারামিটার মেলাবার দরকার নেই, এটি বাস্তবতা। সেই 2টো আসন এখন হয়ে গেল 68টি আসন। তাহলে 2টো আসন যখন 68-তে উন্নীত হয়েছে, তাহলে এটি মনে করবার যথেষ্ট কারণ আছে যে জামায়াত যথেষ্ট শক্তি সংহত করেছে, শক্তি অর্জন করেছে, এবং ভোটারদের একটি বৃহৎ অংশের মনে জায়গা করতে পেরেছে। আর ভোটাররা ভোট দিয়েই তাদেরকে 68 আসনে তাদের দলীয় এমপি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠিয়েছেন, এবং তারা এখন সংসদে প্রধান বিরোধী দল। আর গণতন্ত্রের এটি একটি বিষয়, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের জন্য সেভাবে তৈরি হয়নি। যে কথা এক পোস্টে এখনকার রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জামাতা ফাহাম আব্দুল সালাম জানালেন আমাদের শুক্রবারেরই একটি পোস্ট, আজকেরই। সেই পোস্টে তিনি বলছিলেন যে বাংলাদেশের কোনো নেতা শতভাগ ডেমোক্রেটিক হয়ে ওঠেননি, এবং আমরা মানুষ হিসেবে, জনগণ হিসেবে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এখনো প্রস্তুত হয়নি। তিনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন। সো আমরা মনে করি যে আমি জামায়াত ইসলাম পছন্দ করি না, তাই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। আমি বিএনপিকে পছন্দ করি না, তাই বিএনপির বিরুদ্ধে কথা বলতে হবে ইস্যু না থাকলেও। আমি এনসিপিকে পছন্দ করি না, তাই এনসিপির নেতাদের পচাতে হবে। বিষয়টি এরকম না। সো এর নাম গণতন্ত্র না। আমরা মুখে গণতন্ত্র গণতন্ত্র বলছি, মাঠ কাঁপাচ্ছি, মাঠে আমাদের নেতারা বক্তব্য রাখছেন, আমরা সেখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে সেখানে বক্তব্য শুনছি। দিন শেষে আমি সেই আগের মতোই, আমি যে লাউ ছিলাম সেই কদুই আমি হয়ে আছি। অর্থাৎ গণতন্ত্র ততটুকু যতটুকু আমার ভালো লাগে। আমার অপিনিয়নের সঙ্গে মিললে আপনি গণতান্ত্রিক, আপনি ডেমোক্রেটিক, আপনি গণতন্ত্র চর্চা করছেন, আমি মহান মানুষ। অপিনিয়ন না মিললে আমি আপনার শত্রু, অর্থাৎ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই হলো আমাদের গণতন্ত্রের সংজ্ঞা। তো সেদিক থেকে বিবেচনা করলে নুরু যে বক্তব্য রেখেছেন, নুরু ভেবেছিলাম যে নুরু হয়তো রাজনীতি শিখে গিয়েছেন, এতদিনে ডাকসু হয়ে এসেছেন, অনেকদিন হয়ে গেল তো মাঠে আছেন। তো নুরু বলছেন ঐকমত্য গঠন করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। কে পারবে এটি করতে? কার ক্ষমতা আছে? কোন প্যারামিটারে? 68টি আসনে তারা প্রতিনিধিত্ব করছে, শুধু তাদের নিজ দলের কথা বললে। আমি ঐক্যের কথা বলছি না বা জোটের কথা বলছি না। জামায়াত ইরসান 68টি দল ভোট আসন তারা পেয়েছে। তো নুরুর কথায় জামায়াত নিষিদ্ধ হয়ে যাবে, সেটি তো হবার নয়, প্রিয় দর্শক শ্রোতা। আচ্ছা, হ্যাঁ, এখন আশঙ্কা যেটি তৈরি হয়েছে, গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে, এটি এক্সটিংক্ট হয়ে যাবে। যেভাবে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়, ঠিক একইভাবে এটি, আমি এখানে ডিফাঙ্ক্ট না বলে আমি সেই বায়োলজির টার্মটি ব্যবহার করলাম। এক্সটিংক্ট হয়ে যাবে, একসময় বিলুপ্ত হয়ে যাবে প্রাণীদের মতো। কেন? কারণ নুরুল হক নূর এবং রাশেদ খানরা সব রাস্তা খুলে ফেলেছেন সেটি করবার জন্য, সেটি ঘটাবার জন্য। আর কাউকে করতে হবে না, অটোমেটিকলি ঘটে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, নুরুর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে মনে থাকে, অল্প কয়েকটি যদি আমরা দেখতে যাই। প্রবাসীদের থেকে যে চাঁদা পায় দলটি, সেই চাঁদা বিষয়ে ইলিয়াস তার ভিডিওতে দেখিয়েছেন, ভিডিও ক্লিপগুলো তিনি ব্যবহার করেছেন। বিশেষভাবে আমেরিকায় থাকা কয়েকজনের সাক্ষাৎকার দেখালেন। তারা নিয়মিত চাঁদা পাঠান নুরুর দলকে, কিন্তু কখনো তারা রিসিট পাননি। আর এই বিষয়ে নুরুকে একবার প্রশ্ন করা হয়েছিল খালেদ মহিউদ্দিনের টক শোতে, খুব বেশি দিন আগের কথা না। তার কাছে টাকার হিসেব চাওয়া হয়েছিল, যে অভিযোগ আছে আপনি টাকার হিসেব দেন না, আপনার টাকা নেন, রিসিট দেন না। তো নুরু সেখানে কোনো রকমে গা বাঁচাবার চেষ্টা করেছে, পারেনি, দুর্বল ডিফেন্স নেবার চেষ্টা করেছিল, লাভ হয়নি। আচ্ছা, তো এই অভিযোগ অনেকদিন থেকে তার বিরুদ্ধে আছে, এবং তার নিক নেম কিংবা কোড নেম হয়ে গেছে বিকাশ নুরু, সেটি তিনি নিজে আমাদের জানিয়েছেন।
যে অনেকে আমাকে বিকাশ নুরু বলে, এবং তিনি স্বীকারও করেছিলেন যে তার দলকে বাঁচিয়ে রেখেছিল বিএনপি এবং জামায়াতের মতো দলগুলো। খুব বেশি দিন আগের কথা না, নুরু এক ভিডিও বক্তব্যে বলেছেন যে বিএনপি এবং জামায়াত আমাদের টাকা দিত, সেই টাকায় আমরা সার্ভাইভ করতাম। তাহলে জামায়াত যদি এতই খারাপ হয়, যেই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে এখন, সেই জামায়াতের থেকে কিভাবে নুরু টাকা নিলেন? তার বিবেককে কোথায় বন্ধক রেখেছিলেন? কার কাছে বর্গা দিয়েছিলেন? সেই প্রশ্নগুলো কিন্তু উঠে। আচ্ছা, যাই হোক, তখন নুরুর দরকার ছিল জামায়াতকে, এখন দরকার নেই, কারণ নুরু এখন বিএনপির লোক। আচ্ছা, তো বলছিলাম তার চাঁদাবাজির কথা এবং লোকের কাছ থেকে চাঁদা নিয়ে সেটির হিসেব না দেওয়ার কথা, ব্যক্তিগত ফান্ডে ট্রান্সফার করা এবং সেই ফান্ড ব্যবহার করে নিজে ফুলে ফেপে ওঠা নানাভাবে, যেগুলোর প্রমাণ ইলিয়াস তার ভিডিওতে আগাগোড়া দেখিয়েছেন। আচ্ছা, আরেকটি গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। 5 আগস্টের পর তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে চাপ দিয়েছিলেন তার অফিসে গিয়ে, যে তার মনোনীত কাউকে প্রসিকিউটর বানাতে হবে। তো তাজুল ইসলামকে আমরা যারা জানি, প্রিয় দর্শক শ্রোতা, আপনি জামায়াতের রাজনীতি নাও করতে পারেন, কিন্তু তাজুল ইসলাম, শিশির মনির এরা কারো কাছ থেকে টাকা নিয়ে চাপ দিয়ে কোনো কাজ করবে কিংবা তাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যাবে, আমার এটি বিশ্বাস হচ্ছে না, হয় না। তাই তাজুল ইসলাম যথারীতি স্বভাবসুলভভাবে প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন এটি তো হতে পারে না, সরকারের নিজস্ব নীতিমালা আছে, সেই নীতিমালার আওতায় কোনো একজন প্রসিকিউটর হবেন কিংবা হবেন না, কিংবা এই পদে থাকবেন কিংবা থাকবেন না, এসব তো সেট করা আছে স্ট্যান্ডার্ড। আপনার কথায় আমি তো সেটি করতে পারি না। নুরু প্রচন্ড ক্ষেপে গিয়েছিলেন তার উপর, তাকে হুমকি দিয়েছিলেন, আর সেখানে সাংবাদিক ইলিয়াসকে কথা বলতে হয়েছিল। আর ইলিয়াসকে তখন রাশেদ খান ফোন দিয়ে বলেছিলেন যে ইলিয়াস ভাই, আমাদের মাফ করে দেন, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আর আপনার পোস্টটি ডিলিট করে দেন। এই তথ্য ইলিয়াস তার ভিডিওতে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনার ভিডিওটি না দেখা থাকে, যেহেতু প্রায় 43 মিনিটের, আজকাল ধৈর্য রাখা বেশ কঠিন, তথ্যটি আপনার কাজে আসবে। আচ্ছা, এবং ইলিয়াস আরো বললেন যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী। দর্শক আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। দর্শক, ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান দুইজন বিশাল এক চক্র। এই চক্রে পড়েছে আওয়ামী লীগ, পড়েছে বিএনপি, পড়েছে আরো অনেক নানা দল, যে দলগুলো বাংলাদেশের ছোট বড় অনেক দলই, তাদের হাত থেকে কোনো দলই রক্ষা পায়নি। আওয়ামী লীগের মতো একটি দল, সেখানে তারা প্রথমে যোগ দেয়, ছাত্র সেজে যোগ দেয়। ভিপি নুরুল হক নূর সে নিজেই স্বীকার করেছে যে সে শুধু ছাত্র লীগের একজন কর্মী না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সে একজন নেতা ছিল। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন। এই মুহূর্তে এসে সেই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি নিয়ে এখন সবাই আলোচনা করছে। তখন থেকেই ভিপি নুরুল হক নূর বেশ আলোচিত এবং সমালোচিত। এরপরে প্রবাসীদের টাকা আত্মসাৎ করা নিয়ে এবং প্রবাসীদের টাকা, দেশীয় টাকাও তো অনেক উঠেছে, দেশের মানুষও তাদের লক্ষ লক্ষ টাকা দিয়েছে যে এই প্রোগ্রাম করব, সেই প্রোগ্রাম করব, একে সাহায্য করতে হবে, তাকে সাহায্য করতে হবে, আমাদের অফিসের জন্য ফ্যান লাগবে, টিভি লাগবে, চেয়ার লাগবে, নানা ধরনের কথাবার্তা বলে তাদের এমন একটি পরিস্থিতি ছিল যে যখন তারা সরকারের বিরুদ্ধে কথা বলছিল, তখন তারা বিকাশ নাম্বারে দিয়ে, নগদ বিকাশ এইগুলো দিয়ে তারা মানুষকে বোকা বানাতো, মানুষের ইমোশনাল নিয়ে খেলতো। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন, অনুসন্ধানিক সাংবাদিক, তার যে টাইটেল দিয়েছে আপনারা দেখেছেন যে বিকাশে টাকা নিয়ে নগদে পোল্ট্রি। অত্যন্ত জ্ঞানী মাথার একজন মানুষ আমাদের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন, অত্যন্ত জ্ঞানী। তার ভাষাটা দেখেছেন, বিকাশে টাকা নিয়ে নগদে পোল্ট্রি। এই হচ্ছে ভিপি নুরুল হক নূর, রাশেদ এবং আমতারেকের ঘটনা। ভিপি নুরুল হক নূর যখন মোসাদের সাথে দেখা করতে যায়, বলা হচ্ছে যে অনেকে বলে যে মোসাদের কাছ থেকে সে 400 কোটি টাকা নিয়েছে, তার সাথে দেখা করেছে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই বন্দোবস্ত তিনি মোসাদের সাথে করে এসেছেন। এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল যখন তিনি এই কার্যক্রমগুলো করে আওয়ামী লীগের সময়ে। যখন নুরুল হক নূর দেশে ফিরলেন, তখন আমজনতার এখন যে তারেক, সে কোনোভাবেই
এগুলো স্বীকার করছেন যে না না না, নুরুল হক নূর কখনোই মোসাদের সাথে দেখা করেনি। সে একজন অত্যন্ত দেশপ্রেমিক, সে দেশ নিয়ে ভাবে, দেশ নিয়ে চিন্তা করে। ওমরা করতে গিয়েছিল, হজ করতে গিয়েছিল, সৌদি গিয়েছিল, দুবাই গিয়েছিল, সে মোসাদের সাথে দেখা করেনি। অনেক উচ্চ স্বরে দেখলাম যে আম জনতার এই তারেক কথা বলছে। তখন তো তারা একই দলের ছিল, একই ঐক্যের ছিল। প্রিয় দর্শক, কিছুদিন পর, বেশি দিনও না, কিছুদিন পরে আমরা দেখলাম যে যখন আম জনতার এই তারেকের সাথে বনিবনা হলো না, অর্থাৎ বিকাশের টাকা নিয়ে, বিকাশের ব্যবসা মূলত সর্বপ্রথম শুরু করেছিল এই আমতারেকের মাথায় এসেছিল যে কিভাবে প্রবাসীদের কাছ থেকে তাদের ইমোশনালি কথা বলে প্রবাসী এবং দেশের মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। এই প্রক্রিয়াটা মূলত আমতারেকই শুরু করেছিল। যখন আমতারেক দেখলো যে বিকাশ নূর সে বিকাশের যত টাকা, সেই টাকা সে একাই ভোগ করছে, বা 100 টাকা যদি কেউ পাঠাচ্ছে সেখান থেকে 90 টাকা নুরুল হক নূর নিচ্ছে, বা 90 টাকা ধরুন রাশেদ এবং নূর নিচ্ছে, আর 10 টাকা আমতারেককে দিচ্ছে। আমতারেক তো এগুলো মানবে না, আমতারেক তো অর্ধেক ভাগ চায়। যখন অর্ধেক ভাগ হলো না, তখন তারা দল থেকেই ভাগ হয়ে গেল, তারা সরে আসলো এবং তারা গণ অধিকার পরিষদ নামে আরো একটি শাখা খুললো। সেখানে বেশ কিছুদিন আমতারেক ইন্ডিয়া বিরোধী কথা বললো, ইন্ডিয়ার তৎপরতা দেখালো, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে বলতে বিএনপিকেও নিয়ে নানা আলোচনা সমালোচনা তখন সে করলো। এই ধীরে ধীরে এই আমতারেকের ব্যবসাও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠলো। তারা কি করতো যে ভাই, রোজার মাসে তাদের ব্যবসাটা আবার ব্যাপকভাবে বেড়ে যেত আমতারেকের। সে ওই 10 কেজি চাউল দিয়ে খিচুড়ি রান্না করতো, রিক্সাওয়ালা তাছে, ঢাকা শহরে তো গরিব মানুষের অভাব নেই, তাদেরকে দিত। এগুলো মানুষ দেখতো, সব মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করত। এবং বিদেশ থেকে একজন মানুষ, আসলে প্রবাসে যারা আছে তারাই বোঝে যে কি পরিমাণ দেশের জন্য তাদের মায়া, দেশের মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা। একজন এমনও প্রবাসী রয়েছে যে একাই 2-3 লাখ টাকা দিয়ে দেয়। 1000, 2000, 500 টাকা তো কেউ পাঠায় না, 5000, 10,000, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এইভাবেই প্রবাসীরা টাকা পাঠায়। যখন সে 10 কেজি চাউলের ব্যবসা শুরু করলো, যে 10 কেজি চাউল নিয়ে ইফতারি করায় মানুষকে, তখন হাজার হাজার প্রবাসী তাকে টাকা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়েছে এই আমতারেক এবং রাশেদ নূর। দেখুন, রাশেদ এবং নূর এবং আমতারেক, এদের কথা বললে শেষ করা যাবে না, কোনোভাবেই শেষ করা যাবে না। তারা নিজেদের একটি দল তৈরি করেছিল। দল করলেই লাভ, এই বাংলাদেশের দল করলেই লাভ। পেট চালানোর জন্য যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে দল করতে পারে। তারা সরাসরি দলে যোগ দিবে, একটা দল তৈরি করবে, 18-20 জন মিলে দল তৈরি করে একটা ধান্দাবাজি শুরু করে দিবে যে এই যে দেখো, এখন যদি দেখেন, এখন যদি বিএনপির বিরুদ্ধে একটা দল গঠন করা হয়, যে বিএনপির সারা দিন বিএনপির নামে প্রেস ক্লাবের সামনে বিএনপির যত ব্যর্থতা, সেই ব্যর্থতা তুলে ধরবে, বিএনপিকে হুঙ্কার দিবে। এই যে প্রবাসী আওয়ামী লীগ রয়েছে, যারা প্রবাসী রয়েছে, দেশি রয়েছে, দেখবেন যে তারা আবার এই দলকে কোটি কোটি টাকা পাঠাবে যে তোমরা প্রচারণা চালু করো, কোনো সমস্যা নেই, যত টাকা পয়সা লাগে আমরা দেব। এই যে একটা 2টি দল, বৃহৎ একটি দল আওয়ামী লীগ, বৃহৎ দল বিএনপি, এই 2টি দলকে কাজে লাগিয়ে মানুষ ধান্দার বাক্স খুলে নিয়েছিল। এবং এই ব্যবসায় মোটামুটি নূর, রাশেদ, আমতারেক এরা ব্যাপকভাবে সফলতা লাভ করেছে। যারাই প্রতিবাদ করেছে তাদেরকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হুমকি দামকি দেওয়া হয়েছে। এই নূর কিন্তু আমতারেককে একবারে পিটে আমরা দেখলাম যে একদম তাকে পানি ঢালছে। এখন আবার তাদের মনের মিল হয়েছে, কারণ সবাই চাটাচাটি করে উপরে লেবে চলে গেছে। মন্ত্রিত্ব পেয়েছে নুরুল হক নূর, তার আর বিকাশ ব্যবসা না করলেও চলবে। রাশেদ খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে, প্রধানমন্ত্রী আবারও বিবেচনা করবেন কাকে উপদেষ্টা বানিয়েছেন, তার অতীত সম্পর্কে জানবেন। যদিও এগুলো রাজনীতিক, আপনারা ভালো বোঝেন যে কাকে কোথায় রাখলে ভালো হবে।
এবং আমতারেক সে মোটামুটি এইভাবেই আছে। এখন আর তাকে বিদেশ থেকে টাকা আনতে হয় না, তাকে বিএনপি আওয়ামী লীগ সবাই এখন টাকা দিচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগের প্রশংসা, দুইটি দলের প্রশংসা সে একসাথে করছে, শুধু জামাতের বিরোধিতা করছে, কারণ জামাত তাকে টাকা দিবে না। জামাতের কোনো প্রয়োজন নেই। জামাতের আমি যদি সারা দিন জামাতের গুণগান গাই, জামাতের একটা কর্মী, একটা নেতাও আমাকে ফোন দিবে না এবং বলবেও না যে ভাই 10টা টাকা নেন, এত কথা বললেন আমাদের নামে। তবে আমি যদি বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলের কথা বলি, তাহলে দেখবেন যে তারা অনেক টাকাই পাঠাবে, কোনো সমস্যা হবে না, খাওয়া পড়া চলে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশকে নিরাপদ রাখতে আমাদের দেশকে যারা ভালোবাসে এরকম নেতাই বাছাই করা উচিত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।